গণঅভ্যুত্থানে আহতরা আজীবন চিকিৎসা পাবেন। স্বজনদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীর ঘোষণা। সাধারণ ছাত্র জনতা খুন করার পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই, বিচারেও অগ্রগতি নেই, তারেক রহমান। ভারত থেকে হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা, দিল্লিকে জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তর। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ, রায় হাইকোর্টের। বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালুর নির্দেশ। আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। গণঅভ্যুত্থানে আহতদের সবাই দেশের সকল সরকারি হাসপাতাল থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন, সাথে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে আহতদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। আর এখনও হাসপাতালে আহতরা কাতরাচ্ছেন, কিন্তু নির্বাচন করে অনেক রাজনৈতিকভাবে অনাস্থা সৃষ্টি করার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শহীদ ও আহতরাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। বৃহস্পতিবার সচিবালয়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসার নির্ধারিত সময় ছিল বেলা 2টা। ঘণ্টাখানেক পরও বৈঠক শুরু না হলেও বৈঠকের ডাকা না ডাকা নিয়ে আহতদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। এক পক্ষ বৈঠকস্থলের বাইরেও চলে যান। তাকে তো আমরা চিনি না, সে নিজেকে সমন্বয়ক দাবি করে আয়শা। আচ্ছা ভাই, আপনারা চলে যাচ্ছেন কেন? আমরা যাচ্ছি না তো, আমরা এখানে আসছি, ওরা বের হয়ে যাবে, তারপর আমরা ঢুকবো। প্রতিটা মানুষ সমন্বয়ক, যারা সবাই সমন্বয়ক, সবাই সবার জায়গাতে করেন যেন আমাদের আহতদের শহীদ পরিবারের যেন উপকার হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। এমন পরিস্থিতির মধ্যেই বেলা 4:30টায় শুরু হয় বৈঠক। এ সময় চিকিৎসায় গুরুত্ব কম দেয়া হচ্ছে ও খোঁজ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আহতদের অনেকে। প্রায় 1.5 ঘন্টা আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন ব্যক্তিগতভাবে যত খরচ হয়েছে তার তথ্য দিলে আহতদের ফেরত দেওয়া হবে বলে জানানো হয়। এছাড়া আহতদের সবাইকে একটি ইউনিক আইডি কার্ড দেবার পাশাপাশি অভিযোগ জানাতে 17ই নভেম্বরের মধ্যে তথ্য কেন্দ্র চালু করা হবে বলেও জানান ডক্টর সাইদুর রহমান। চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন। আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে, সবগুলো যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবৎ চলবে। এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এইটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। বুধবার পঙ্গু হাসপাতালে ঘটে যাওয়া বিশেষ পরিস্থিতির কারণে সচিবালয়ে বৈঠকে বসতে হলেও অভ্যুত্থানে শহীদ ও আহতরা অন্তর্বর্তী সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যখন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয়, এটা সকলের ভিতরে এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেডে পড়ে আছে, এখনো শহীদ পরিবাররা হচ্ছে তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে। তো এরকম সময় যখন আমাদের পুরো জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার, এই আহতদের নিয়ে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরা ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দেই। এ সময় 5 কর্মদিবসের মধ্যে বৈঠকে হওয়া সব সিদ্ধান্ত বাস্তবায়নের রূপরেখা লিখিতভাবে দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কেউ যাতে পরপর 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে এবং সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নির্বাচিত সরকারে নিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জুলাই অভ্যুত্থানে সাধারণ ছাত্র জনতা খুন করার পরও রাজনৈতিক দল হিসেবে অনুশোচনা নেই আওয়ামী লীগের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে দলটি। বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে সেমিনারে সভাপতিত্ব করেন দলের মহাসচিব। এর সাথে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো সহ সমমনা বিভিন্ন দলের নেতারা আলোচনায় অংশগ্রহণ করে। ধনী যখন
তৈরি করা হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র ও সরকারে এমন পরিবেশ সৃষ্টি করবে যে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। থাকবে পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ারও বিধান। বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বা বাইক্যামেরাল পার্লামেন্ট সিস্টেম প্রবর্তন করতে চাই। এ সময় তিনি আরো বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে শুধু কয়েকটি অক্ষরের পরিবর্তন নয়, বরং সার্বিকভাবে সমাজ ও মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চায় বিএনপি। এর সাথে বিচার বিভাগের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে সর্বোচ্চ। জনগণের ভোটে বিএনপি যদি সরকার গঠন করে, আপনারা দেখতে পাবেন আমাদের 31 দফার আলোকে জনগণের ক্ষমতায়ন ও অংশীদারিত্বের রাজনীতি। আমাদের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে রুল অফ ল, হিউম্যান রাইটস and freedom of expression. বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দলমত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। সেমিনারে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের যেসব সংস্কার প্রস্তাবনা আছে তা বিএনপির সাথে অনেকটাই মিলে যাবে। আমাদের এই 31 দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে, কারণ আমাদের চিন্তাগুলো ঠিক একইভাবে আপনার ফরওয়ার্ড লুকিং হয়েছে। সেমিনারে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ব্যবস্থা বাতিলের দাবি জানান বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের কেন এখনো বিচারের মুখোমুখি করা হচ্ছে না তা জানতে চেয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহায়তা পৌঁছে দিতে বৃহস্পতিবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে গিয়ে তিনি একথা বলেন। গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দোসররা, তারা এখনো, আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এই ফেসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না। যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যেভাবে পুনর্বাসন করা দরকার, চিকিৎসা করা দরকার, সেই ব্যবস্থা আমরা নেব। ভারতের মাটিতে বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে যে সকল কর্মকাণ্ড করছে সে ব্যাপারে ভারত সরকারের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে এ ব্যাপারে ভারতের কাছ থেকে এখনো কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বৃহস্পতিবার সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে জানানো হয়েছে শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশ ভালো চোখে দেখছে না। জানান, সুইজারল্যান্ডে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় দায়িত্বরত 2 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করে দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে এবং মিশনের স্থায়ী কর্মী মিজানকে বরখাস্ত করা হয়েছে। আমরা যখন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের কাছে বিষয়টি উত্থাপন করেছি, তিনি বলেছেন তিনি তার সরকারের কাছে এটি পেশ করবেন। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছেন। আগে দেখা যেত যে আমাদের যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন তাদের একটা এক্সটেনশনের একটা বিষয় ছিল চাকরির, তো সেটা কিন্তু এই মুহূর্তে আর করা হচ্ছে না। আপনারা জানেন ডিসেম্বরে প্রায় 7-8 জন রাষ্ট্রদূতের শেষ হয়ে যাচ্ছে এবং তাদের কিন্তু এক্সটেনশন হচ্ছে না। এটা আমার মনে হয় একটা সংস্কারের একটা অংশ হিসেবে আপনারা দেখতে পারেন। 3 মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের আরেক যোদ্ধা, শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র আব্দুল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, পরিবার এবং সহপাঠীরা। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। লাশবাহী গাড়ি থেকে কফিনে নামানো হচ্ছে আব্দুল্লাহর নিথর দেহ।
গুলিবিদ্ধ আব্দুল্লাহ সুস্থ হয়ে বাড়ি ফেরার সময়ও হয়তো ভাবেননি এভাবে না ফেরার দেশে চলে যেতে হবে তাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনার পর থেকে আহাজারিতে ভারী হয় পুরো প্রাঙ্গণ। শেষ যাত্রায় কাঁদিয়ে গেল পরিবার, সহপাঠী থেকে শুরু করে আপনজনদের। আব্দুল্লাহ ভাই আমাকে বলছিল এরকম তোর কিছু হবে না, আব্দুল্লাহ ভাইয়ের কিছু হবে না। আজ সকাল 8:30 থেকে শুনে আব্দুল্লাহ ভাই নাই। যে আব্দুল্লাহ ভাই আমাকে সাহস দিয়েছিল, বলছিল দেশের জন্য জীবন দিলে কিছু হয় না। ছেলের হারাইছি, বিচার জানো উপযুক্ত বিচার। ছেলে হারাই ফেলেছিল আমার, আর কোনো মা জানো সন্তান না। নিহত আব্দুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। জানাজায় অংশ নিয়ে ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন সমন্বয়করা। আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে, আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব। আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি, যতদিন না পর্যন্ত এই ফ্যাসিস্টের মূলোৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদি তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো। 5ই আগস্ট বিজয়ের পর সন্ধ্যায় গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ। কপালের মাঝ বরাবর গুলি লাগলেও সৌভাগ্যক্রমে বেঁচে ফেরেন। অপারেশন শেষে এক পর্যায়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কিন্তু কিছুদিন পরই মাথা ব্যথা শুরু হলে ধরা পড়ে ইনফেকশন। ফের অপারেশন করা হয়, এরপর লাশ হয়ে বাড়ি ফেরেন আব্দুল্লাহ। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য বরিশাল 3 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাতিরঝিল থানার এক মামলায় গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করা হয়েছে। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন গোলাম কিবরিয়া টিপুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আইন করে কুইক রেন্টাল দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেয়া ছিল সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব এবং দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছেন। এ সময় বাংলাদেশে বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সহ সকল বিদ্যুৎ কেন্দ্র পূর্ণরূপে চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন বহুদিনের। কারো মতে এটা কিছু মানুষকে লাভবান করার জন্য, আবার কেউ বলেছেন লুটপাটের প্রকল্প এই কুইক রেন্টাল। সিপিডির গবেষণায় উঠে এসেছে গত 15 বছরে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে 9/6 হয়েছে 1 লক্ষ কোটি টাকারও বেশি। অথচ এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন আইন করে আওয়ামী লীগ সরকার। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কুইক রেন্টালের দায় মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার দেয়া রায়ে হাইকোর্ট বলেন, দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীকে একক ক্ষমতা দেওয়াটা ছিল সংবিধান পরিপন্থী। যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। অর্থাৎ আদালতের এখতিয়ারকে এই আইন বহিষ্কার করেছিল। এটা তো হতে পারে না। আদালতের এখতিয়ার, আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। তো এই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। তার সাথে আদালত এটাও বলেছেন, ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে নেগোশিয়েট করতে পারবে। শাহদিন মালিক বলেন, লুটপাটকে বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এইটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। তো ওই জন্যই আদালত এই 6(2)কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অভিযোগ আছে, সারা বছর বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দেয়া হতো কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে, যার অধিকাংশই বিদেশে পাচার করা হতো।
তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হয়েছে এনটিভির জনপ্রিয় ইসলামী রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলো 2025 আসরের ঢাকা জেলার বাছাই পর্ব। আজ রাজধানীর মহাখালীর কোরআনের আলো ইনস্টিটিউটে বৃহস্পতিবার সারাদিনব্যাপী এই বাছাই পর্বে অংশ নেন 5 শতাধিক প্রতিযোগী। সেখান থেকে শতাধিক প্রতিযোগীকে বাছাই করা হয়। 17তম আসরে প্রতিবারের মতো পবিত্র রমজান মাসে এই অনুষ্ঠান প্রচার করবে এনটিভি। আবির আহমেদের রিপোর্ট। لكم رسول أمين فاتقوا الله وأطيعون। কোরআনের আলো ছড়িয়ে দিতে সারা দেশ থেকে হাফেজদের তুলে আনে এই প্ল্যাটফর্ম। অংশগ্রহণকারীদের অনেকেই প্রত্যন্ত এলাকা থেকে। অংশ নেন অন্তত 5 শতাধিক খুদে হাফেজ। এর মধ্য থেকে পরবর্তী পর্বের জন্য বাছাই করা হয় 100 জনকে। আর কি প্রতিযোগিতার জন্য আমি অনেক মেহনত করেছি। শায়েখদের সুর শুনতাম, এভাবে শুনতে শুনতে এক সময় আমার তেলাওয়াত আমি মান আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করতে থাকি। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে আমি এই কম্পিটিশনে এই বছর যেহেতু ফার্স্ট হতে পারি। আমি ইনশাআল্লাহ ওদের সবাইকে পিছিয়ে ফেলে আমি প্রথম স্থান অর্জন করতে পারবো। যার স্বপ্নে গড়া টেলিভিশন ভিত্তিক এই প্রতিযোগিতা সেই মাওলানা আবু ইউসুফ পৃথিবীতে এখন না থাকলেও তার দীর্ঘদিনের সাথীরা আরও চমৎকারভাবে মহৎ এই আয়োজনকে এগিয়ে নিয়ে যেতে চান। প্রতিষ্ঠান আগামীতে আরও যাতে কীভাবে সুন্দর হয় আমরা সেভাবে করার চেষ্টা করব। মুখস্থ কোরআনের আয়াতের সঙ্গে সঠিক সুর ও উচ্চারণের নিরিখে তাদের যাচাই করেন বিচারকরা। তোমার প্রথম প্রশ্ন খুব সুন্দরভাবে তুমি পরিবেশন, দ্বিতীয় প্রশ্ন লাস্টে এসে তুমি কি করলা, তোমার আগে প্রশ্ন করি সব আউট হয়ে গেল। তালহা ইসলাম তেলাওয়াত করেছে, তবে তেলাওয়াতের মধ্যে আরও যে ভালো লাগার কিছু বিষয় আছে। তলহা চোখের আলো নেই, তারপরও সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। কোরআনের মহান বাণীকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে আলোকিত করতে এই প্রতিযোগিতায় অংশ নেয়ার পদ্ধতি তুলে ধরেন আয়োজকরা। আপনাদের সহযোগিতায়, এই যোগ্য সম্মানিত বিচারক মণ্ডলীদের সহযোগিতায় গোটা পৃথিবীর মধ্যে ইনশাআল্লাহ ছড়িয়ে দেওয়ার যে দৃঢ়প্রত্যয় গ্রহণ করেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। এবারও দর্শকদের জন্য নতুন কিছু থাকবে বলে জানিয়েছেন এই অনুষ্ঠানের পরিচালক। এই অনুষ্ঠানের প্রতিযোগী আমরা আমাদের নিজেদেরকেই মনে করি, যেমন আমরা গতবার যেরকম করেছি তার চেয়েও যাতে এবার ভালো হয় সেই চেষ্টাটা থাকে, আমাদের পুরো টিমের একই চেষ্টা থাকে। সারা দেশ থেকে 30 জন নির্বাচিত প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হবে টেলিভিশন রাউন্ড। যাদের তেলাওয়াতের মাধ্যমে আপনারা অস্ত্র সিক্ত হবেন ইনশাআল্লাহ, তাদেরকে আমরা আপনাদের সামনে তুলে দেব। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। খুলনা নগরের রেল স্টেশন সংলগ্ন বড় বাজারে 4টি পাটের বস্তার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 10:30টার দিকে স্টেশন রোড সংলগ্ন মেসার্স আহসানুল্লাহ ট্রেডার্স নামে পাটের বস্তার গুদামে ধোঁয়া দেখেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আসার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় 4টি পাটের বস্তার গুদামের মালামাল। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তারা জানায়, তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। খাদ্য অধিদপ্তরের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। 17 নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা শুরু হবে। এবার 5.5 লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে 1.5 লাখ টন ধান ও গম। এবার আমনের দাম প্রতি কেজিতে 3 টাকা বাড়ানো হয়েছে বলেও জানান আলী ইমাম মজুমদার। বলেন, আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে। খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না এই সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে এবং সরবরাহ বাড়াতে ইতিমধ্যেই চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে। অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে, এটা আরও জোরদার হবে। এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে, আশা করছি আমরা আল্লাহর রহমতে সেটা মোকাবেলা করতে পারবো।
কমিটি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহ্বায়ক সহ উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। পরে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো বিস্তারের লক্ষ্যে গত 10 নভেম্বর কেন্দ্র থেকে শিক্ষার্থী ইমুদ্দোজা আহমেদকে আহ্বায়ক এবং মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব করে 99 সদস্যের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীদের একটি অংশ ক্ষুব্ধ হন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষ হয়। তরুণদের আত্মত্যাগে যে নতুন বাংলাদেশ হয়েছে এর প্রধান ভিত্তি ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, এমন মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ বৌদ্ধবিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৌদ্ধ ধর্মের পণ্ডিত অতীশ দীপঙ্করের নামানুসারে অতীশ দীপঙ্করের বিশ্ববিদ্যালয়কে অতি শীঘ্রই বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার কথা বলেন উপদেষ্টা। 24 ঘন্টার মধ্যে সুতা কাটা শুরু করে কাপড় বয়ন, সেলাই এবং রং করা সহ যাবতীয় কাজ সম্পন্ন করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে একে কঠিন জীবনদান হিসেবে অভিহিত করা হয়। প্রায় 2500 বছর আগে গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার প্রবর্তিত হয়। অনুষ্ঠানে ধর্মযাজক সহ বৌদ্ধ ধর্মের অনুসারীরা গৌতম বুদ্ধ তথা বৌদ্ধ ধর্মের মহত্ব নিয়ে আলোচনা করেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2 লাখ কোটি টাকার বেশি পাচার হওয়ায় দেশের বেশ কিছু ব্যাংক আর্থিক সংকটে পড়েছে। বিদেশে পাচার হওয়া এসব অর্থ ফেরাতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বলেন, পাচারকৃত টাকা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বৈঠকে তারল্য সংকট নিয়ে কোনো কথা হয়নি বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সবল ব্যাংকগুলো থেকে 6585 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে দুর্বল 7টি ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা এই তথ্য জানিয়েছেন। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা টিম ছিল, ওই টিম ওই যারা বিদেশে টাকা নিয়ে গেছে ওইটা কিভাবে রিকভারি করবে ওইটা নিয়ে কথা হয়েছে। আমাদের বাংলাদেশি ব্যাংক ট্যাঙ্ক নিয়ে কোনো কথাই হয়নি। যারা বিদেশে টাকা নিয়ে গেছে সেটা কিভাবে রিকভারি করবে, আমরা কিভাবে হেল্প করব ওটার একটা মডেলিটি দিচ্ছে। অডিট করে ওই যারা যারা বাইরে টাকা নিয়ে গেছে ওদেরকে ধরার জন্য। গণহত্যাকারীদের কঠোর বিচারের দাবি জানিয়েছেন জেদ্দা বিএনপি নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জিয়া রেমিটেন্স ফোর্স রামগঞ্জ সেক্টরের উদ্যোগে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠানে এই দাবি জানান তারা। সংগঠনের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক কমিশনার এবং বিএনপি নেতা মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি ছিলেন মিজান রাজা, নজরুল ইসলাম তালুকদার, শামসুজ্জামান বিপ্লব, ইসমাইল হোসেন নূর সহ অন্যরা। গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবি করেছেন কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিরুল হক কাজল জানান, কাতারস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দেন নেতারা। কাতারস্থ সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আহমদ নবীন ওমান এবং সাধারণ সম্পাদক সিয়াম খানের নেতৃত্বে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি পেশ করা হয়। উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান, ফোরামের সিনিয়র সহ সভাপতি আব্দুর রব, সহ সভাপতি হাসান আহমেদ সহ অন্যরা। সৌদি আরবের অন্য এলাকার মতো মদিনাতেও বাড়ছে বাংলাদেশি প্রতিষ্ঠান। এনটিভি মদিনা প্রতিনিধি ফইমা ফরহাদ জানান, সম্পূর্ণ বাংলাদেশি বিনিয়োগে মদিনার আল তাজাজ রেস্টুরেন্টের পাশে তারিক কোরবানে হাজি মতিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের উদ্বোধনীতে এ কথা বলেন প্রবাসীরা। বিনিয়োগকারী ব্যবসায়ী মোহাম্মদ মিজানের উদ্যোগে প্রতিষ্ঠানটি চালু হওয়ায় কর্মসংস্থান হয়েছে বাংলাদেশিদের। মোহাম্মদ বখতিয়ার উদ্দিনের পরিচালনায় প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশের ব্যবসায়ী আহমদ কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনার বিশিষ্টজনেরা। গণঅভ্যুত্থানে আহতরা আজীবন চিকিৎসা পাবেন, স্বজনদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঘোষণা। সাধারণ ছাত্র জনতা খুন করার পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই, বিচারেও অগ্রগতি নেই তারেক রহমান। ভারত থেকে হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না ঢাকা, দিল্লিকে জানানো হয়েছে পররাষ্ট্র দপ্তর। কুইক রেন্টালে দায় মুক্তি অবৈধ, রায় হাইকোর্টের, বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে চালুর নির্দেশ।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।